এবার কোনো মানুষ একেবারে খুব লজ্জা ঘেন্না বিবেক এগুলো বিসর্জিত না হলে সে তো আর সেই দলে যাবে না। নিশ্চয়ই তাহলে যদি সে যায় তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে। মানে যদি আইপ্যাককে মোকাবিলা না করা যায় তাহলে এই যে পশ্চিমবঙ্গের খুব বড় ক্ষতি হয়ে যাবে এবং বাম বিজেপি যে যাই হোক, যারাই বিরোধিতা করুক তৃণমূলের, এই মুহূর্তে আইপ্যাককে না সরাতে পারলে খুব খুব মুশকিল, বা আইপ্যাকের বুদ্ধির সঙ্গে না টক্কর দিলে একটা প্রবাবিলিটি হচ্ছে এইটা পুরোটাই বামপন্থীদের খেলা। যখন রাষ্ট্রযন্ত্র বা এই সমস্ত কিছুর বিরুদ্ধে তাদের লড়তে হচ্ছে, তখন এরকম একটা যদি ইমপ্লান্ট করে ভিতর থেকে ভেঙে দেওয়া যায় তৃণমূলকে, সেটা একটা সম্ভাবনা থাকতে পারে। স্যার, বর্তমানে 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে, আমরা সমস্ত নির্বাচনের আগেই দেখতে পাই দল বদলের রাজনীতি। এইবার একেবারে বাম তরুণ নেতা প্রতিকুর রহমান, তিনি লোকসভা নির্বাচনে যার বিরুদ্ধে লড়াই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা তুলে নিলেন এবং তৃণমূল দলে যোগদান করলেন। বাম নেতা যিনি বারংবার বলেছিলেন লোকসভা নির্বাচনে ভোট চুরি হয়েছে, সে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একেবারে তৃণমূলে যোগদান। কিভাবে দেখছেন এই বিষয়ে? না, এটা বেশ মজার। এবার এখানে আপনি যদি দেখেন অনেকগুলো প্রবাবিলিটি আছে, কিন্তু একটা তো খুব স্বাভাবিক, চোখে দেখা যাচ্ছে কিছু জিনিস, যেমন সবাই বলছে যে ওর বিচ্যুতি ঘটেছে বা ও এখানে আইপ্যাকের একটা ভূমিকা রয়েছে, যা যা হয় আর কি, এইরকম তো রয়েছে। আমার একটা অন্য কথাও মনে পড়ছে যে দেখুন, আজকে বামপন্থীরা তো সেভাবে মানে 34 বছর রাজত্ব করার পর আস্তে আস্তে ভোটটা কমেছিল, তো এখন তো প্রায় 3%, 5%-এ এসে দাঁড়িয়েছে। তো ওদের তো সংসদীয় গণতন্ত্রে ক্ষমতা দখল করতে গেলে একটা তো আউট অফ দ্য বক্স কিছু করতে হবে। আমি জানি না, এবং বামপন্থীরা বুদ্ধি ধরেন মাথায়। এটা সেলিমবাবু বা বামপন্থীদের কোনো প্লট নয় তো যে ওনারা প্রতিকুরকে প্লান্ট করলেন তৃণমূলের মধ্যে, তৃণমূলও ভাবতে শুরু করলো যে এটা আমাদের জয় হলো। কিন্তু আসলে এটা ভাবতে হবে, একটা মানুষ যে মানুষটাকে ফেলে আপনার রেল স্টেশনের রেল লাইনের ধারে পিটিয়ে মেরেছিল, মানে প্রচণ্ড মার মেরেছিল, সে যদি মানুষ হয় সে তো তার সেই রক্ত বেরোবার সত্তা কোনো রকম নেবে। যদি সে মানুষ হয়, সেই মানুষটাই যার কথা আপনারা বলছেন, সে খুব বড় বড় ভাষণ টাষণ দিয়েছে যে যারা চুরি করে তাদেরকে চোর বলে, যারা ডাকাতি করে তাদের ডাকাত বলে, যারা ধর্ষণ করে তাদের ধর্ষক বলে, আর এই পুরোটাকেই তৃণমূল বলে। এবার কোনো মানুষ একেবারে খুব লজ্জা ঘেন্না বিবেক এগুলো বিসর্জিত না হলে সে তো আর সেই দলে যাবে না। নিশ্চয়ই তাহলে যদি সে যায় তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য সাধন করতে গেছে। সেই উদ্দেশ্য সাধনের মধ্যে আমার মতে, আমি যদি খুব নিউট্রালি বলার চেষ্টা করি, একটা প্রবাবিলিটি হচ্ছে এইটা পুরোটাই বামপন্থীদের খেলা। যখন রাষ্ট্রযন্ত্র বা এই সমস্ত কিছুর বিরুদ্ধে তাদের লড়তে হচ্ছে, তখন এরকম একটা যদি ইমপ্লান্ট করে ভিতর থেকে ভেঙে দেওয়া যায় তৃণমূলকে, সেটা একটা সম্ভাবনা থাকতে পারে। আর একটা খুব বড় রয়েছে, যেটা সবাই জানে, আমরা বলছি যে দেখুন, প্রতিকূলের বিচ্যুতি ঘটেছে, ও গেছে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরও নয়। ফ্যাক্টরটা হচ্ছে যে এই পুরো জিনিসটাতে এটা কি তৃণমূলের বুদ্ধি? বোধহয় নয়। মানে অভিষেক ব্যানার্জি তো রাজনীতিতে একেবারে নতুন। উনি রাজনীতিটা যেভাবে বোঝেন সেটা হচ্ছে যে কতটা পয়সা এলো, কতটা পয়সা উপার্জিত হলো, মানে উনি রাজনীতিটাকে এভাবে বোঝেন, কিন্তু রাজনীতি তো সেটা নয়। আমার মনে হচ্ছে এখানে একটা খুব ভয়ের জায়গা আছে। সে ভয়টা হচ্ছে এই পুরো প্লটটা, পুরো জিনিসটা রচনা করছে হচ্ছে আইপ্যাক। মানে যদি আইপ্যাককে মোকাবিলা না করা যায় তাহলে এই যে পশ্চিমবঙ্গের খুব বড় ক্ষতি হয়ে যাবে এবং বাম বিজেপি যে যাই হোক, যারাই বিরোধিতা করুক তৃণমূলের, এই মুহূর্তে আইপ্যাককে না সরাতে পারলে খুব খুব মুশকিল, বা আইপ্যাকের বুদ্ধির সঙ্গে না টক্কর দিলে। কারণ ওরা তো ঠিক রাজনীতির হিসাবে রাজনৈতিক লড়াইটা লড়ছে না, ওরা বিভিন্ন রকম, মানে যেটা রাজনীতিতে আমরা বলি যে ঠিক নয়, সঠিক নয়, সেরকম লড়াইও লড়ছে। যেটার একটা উদাহরণ হয়তো প্রতীক হতে পারে যে দেখেছে ছেলেটি একটা মাত্র 7,500-7,000 টাকা হয়তো একটা মানে পায়, এবং ওকে সুজনদা বা এরকম হয়তো কেউ, সুজন চক্রবর্তী 10,000 টাকা দিচ্ছে, ওর মেয়ের পয়সাটাও কাউকে দিতে দিচ্ছে। এরকম একটা জায়গায় আইপ্যাকের মতো একটা সংগঠন এটা বুঝেছে যে প্রত্যেকটা মানুষের তো একটা ভালনারেবল পয়েন্ট আছে, যে ওকে কোথায় ভাঙা যেতে পারে। তো সেই ভাঙাটা খুব সহজ, সেই ভাঙাটা সে ভেঙেছে, এবং সেখানে ওই কী যেন একটা নাম রাজ্যসভায় ছিল সিপিএমে, কি ঋতব্রত নাকি, তাদেরও হয়তো কিছু পুরনো ব্যক্তিগত আক্রোশ মেটাবার জন্য তারাও বিভিন্ন রকম কথাবার্তা বলে বা তাকে হয়তো কনভিন্স করেছে। কিন্তু প্রতিকুরকে ওটা ভাবতে হবে যে এতদিন ধরে যারা যারা এরকম করেছেন, সে আপনার রাজ্জাক মোল্লা থেকে শুরু করে হোক, রাধিকা রঞ্জন প্রামাণিক থেকে শুরু করে হোক, যাই হোক, মানে শেষে কিন্তু তারা বলেছেন
যে আমাদের এটা ভুল হয়ে গেছে, এত বড় ভুল আমরা না করলেই পারতাম। তো এখন হয়তো প্রতিকূলের কাছে কোনো অপশান নেই, কারণ প্রতিকূল তো অলরেডি একটা বয়স, যতই আমরা যুবনেতা বলি একটা বয়স তো হয়েছে, এই বয়সে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার থেকে ওনার কাছে হয়তো এটা ভালো মনে হয়েছে যে আমি তো কিছু এক্ষুনি টাকা পয়সা গাড়ি বাড়ি এসব পেয়ে যাব, তো কী দরকার বাবা মা 7,000 টাকা এরম ভাবে থেকে, তার থেকে গেল আমার সব কিছুই গেল, আমার মান সম্মান নাই বা থাকলো, টাকা তো থাকলো, এই একটা রয়েছে। কিন্তু আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি, এখানে ভয়ের দিক হচ্ছে যে এই যে আইপ্যাককে যদি কমব্যাট না করা যায়, এবং এখানে বাম বিজেপি সবাইকে ভাবতে হবে, এটা কিন্তু তৃণমূলের বুদ্ধি নয়, এটা পুরোটা আইপ্যাকের খেলা। আপনারা খেয়াল করে দেখবেন বিহারে কিন্তু প্রশান্ত কিশোরকে একটা ভোটও দেয়নি। তার কারণটা হচ্ছে বিহারের জনগণ এটা বুঝেছিল যে আসলে তো এরা কেউ রাজনীতির লড়াই লড়তে আসেনি, এরা রাজনীতিটাকে ব্যবসা করে নিয়েছে, ব্যবসা করে এরা রাজনীতির লড়াইটা লড়তে এসেছে। তার ফলে বিহারের জনগণ এই বুদ্ধিটুকু রেখেছে, এরা কিন্তু প্রশান্ত কিশোরকে একেবারে বর্জন করে দিয়েছে। ওয়্যারঅ্যাজ এখানে পশ্চিমবঙ্গের মানুষকে এটা ভাবতে হবে যে আমরা আইপ্যাককে জিতাবো, নাকি আমরা আইপ্যাককে একেবারে সরিয়ে দিয়ে আমরা মানে বামেদের হোক বিজেপির হোক অন্য কাউকে নিয়ে আসবো, যাতে পশ্চিমবঙ্গ বাঁচে। পশ্চিমবঙ্গকে বাঁচানো কিন্তু এটা খুব জরুরি। এটা আমরা যতই মজা করি বা যাই করি, এটা দেখতে হবে যে পশ্চিমবঙ্গ ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে। আপনি শিক্ষা বলুন, চাকরি বলুন, আপনি যা বলবেন, স্বাস্থ্য বলুন, কোথায় আজ পশ্চিমবঙ্গ আছে এবং কেন? কিন্তু একাধারে আপনি দেখবেন এই যে তৃণমূল নেতা বা এই প্রতীক জৈনের মতো এদের কিন্তু পয়সা দিনোদ্দর বাড়ছে। আপনার আমার কাছে পয়সা নেই, এদের কিন্তু পয়সা বেড়েই চলেছে। এটা কিন্তু একটা মারাত্মক দিক। এই দিকটা কিন্তু মানুষকে ভাবতে হবে। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তো তাদের মতো করে কথা বলবেই, কিন্তু আসল কথা মানে তৃণমূলের যে কথা, এটা তৃণমূল বলছে না, এটা বলছে কিন্তু সেই প্রতীক জৈনরা, সেই আইপ্যাকরা, যাদেরকে মানুষকে বর্জন করতে হবে বলে আমার মনে হয়। এবং যেটা হয়তো আপনারা দেখেছেন কিছুদিন আগে, এবং খুব আশ্চর্যজনক ঘটনা, যে প্রতীক জৈনের কাছে যখন ইডির রেড হলো, তখন আমাদের মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী উনি গিয়ে ফাইল নিয়ে চলে এলেন, কিন্তু কেউ কিছু করতে পারলো না এরকম একটা সরকারি জায়গা থেকে। মানে এগুলো খুব আশ্চর্যজনক ঘটনা। মানে এখানে আবার একটা প্রশ্ন আসে যে একটা কথা যে আমরা বারবার বলছি, যে আসলে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সত্যি চায় এখান থেকে তৃণমূল সরকারকে সরাতে, নাকি তারা চায় যে সহাবস্থান তাদের আজকে রয়েছে সেটাই থাকলে তাদের পক্ষে মঙ্গল? কারণ যদি তারা এদেরকে সরিয়ে ফেলে, সেক্ষেত্রে যদি বাম বা কংগ্রেস এরা বিরোধী জায়গায় চলে আসে, তাহলে ভবিষ্যতে তো তাদের জন্য অসুবিধার একটা জায়গা তৈরি হবে। তো তারা কে চাইবে যে মানে খাল কেটে কুমির ডাকতে? তার থেকে তো তৃণমূল অনেক বেটার অপশান। আমার মনে হয় যে 2026-এর যে নির্বাচন, সেখানে এই ফ্যাক্টরগুলো মানুষকে ভাবতে হবে, এবং যারা বিরোধিতায় আছেন তাদেরকে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে যে তৃণমূল মূল বিরোধী নয়। তৃণমূলকে সরাতে গেলে আইপ্যাককে সরাতে হবে, বা আইপ্যাকের যা কিছু ভাবনা চিন্তা সেগুলোকে অ্যাটাক করতে হবে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে এই যে আপনি বললেন আইপ্যাককে অ্যাটাক করতে হবে, দিন শেষে আইপ্যাকের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র তৃণমূল এখন শাসন ক্ষমতায় আছে বলে হয়তো বলা হচ্ছে তৃণমূলের পিছনে আইপ্যাক আছে। 26-এর নির্বাচনে যদি বিজেপি বা সিপিএম কেউ আসে, তাদের পিছনে আইপ্যাক থাকবে না, এর কোন গ্যারেন্টি আছে? না, একেবারেই গ্যারেন্টি নেই। মানে আইপ্যাক বা এরা তো ভোট কুশলী হয়, এরা তো যারা ভোটে জিতবে তাদের পিছনে আসবে। কিন্তু এই যে ট্রেনটা শুরু হয়েছে, এই যে কর্পোরেটাইজেশন হয়েছে, যেটা কর্পোরেটরা যে চলে আসছে এখানে বারবার, এটা তো রাজনীতিতে ছিল না। রাজনীতি মানে কি? রাজনীতি মানে যে আপনি মানুষের জন্য কাজ করতে নামছেন, সেখানে আপনার অন্য কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু আজকে তো সেটা দেখা যাচ্ছে না, মানে আজকে তো সেটা নেই। মানে এই যে মানে সামগ্রিক অবক্ষয় হয়েছে, সেই জন্য আইপ্যাকদের বাড়বাড়ন্ত হয়েছে। আমি এটা কেন বারবার করে বলছি, যে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, মানে জগদ্দল পাথরের মতো বামপন্থীকে সরিয়ে, সেই দিন কিন্তু আইপ্যাক ছিল না। মানুষ কিন্তু আবেগের বশে, মানুষ কিন্তু বিরক্ত হয়ে গিয়ে আজকে তৃণমূলকে এনেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ক্রমশ যখন মমতা ব্যানার্জির হাত থেকে ব্যাটন অভিষেক ব্যানার্জির হাতে চলে গেল, তখনই কিন্তু আস্তে আস্তে আইপ্যাক এলো। এবং তখনই আপনি দেখতে থাকুন, লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, গরু বালি কয়লা আবি জাবি সমস্ত কিছু। মানে আজকে কি হয়েছে? আজকে তৃণমূল করা মানে আমি কি করে পয়সা অর্জন করব, এবং এটা তো ওদের বুদ্ধিতে হচ্ছে না। এই বুদ্ধিটা তো দিচ্ছে কারা? মানে ওখানে তো সেভাবে শওকত মোল্লা এরা শিক্ষিত, আমরা মানে কাউকে ছোটো করছি না, বলছি এদের মধ্যে সেই শিক্ষা দীক্ষা কোথায় আছে? মানে এই যে বুদ্ধিগুলো তো দিচ্ছে আপনাকে আইপ্যাক, এবং সেখানে আইপ্যাকেরও একটা ডেফিনেটলি টাকা আসছে। আমরা শুনেছিলাম প্রশান্ত কিশোর 400 কোটি নেয়, এবার আইপ্যাকও সেরকম কিছু নেয়। এই টাকাটা তো তাকে আর্ন করতে হবে, এবং সেটা নিশ্চয়ই একটা, এরা যত টাকা কামাবে তার সাথে একটা রেশিও আছে, সেই রেশিওতে তারা পাবে। তো এই যে
পশ্চিমবঙ্গকে সামগ্রিকভাবে লুটে নেওয়ার চেষ্টা, এই চেষ্টা তো আপনাকে রোধ করতেই হবে। তার জন্য আমাকে তো ভয় পেলে চলবে না যে বামপন্থীরা এসে গেলে বা বিজেপিরা এসে গেলে পিছনে আইপ্যাক থাকবে। মানে প্রথম হচ্ছে আমি সামনে যে শত্রু দেখছি সেই শত্রুকে আগে আমাকে বধ করতে হবে। মানে এখানে বামপন্থীদের ক্ষেত্রে আমি বলবো, তারা অনেক সময় বলেন যে লেসার ইভিল গ্রেটার ইভিল। আমার কিন্তু মনে হচ্ছে আমার ছোটোখাটো মাথায় আজকের দিনের সবথেকে বড় সমস্যা যে যেভাবে তৃণমূল 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গকে লুট করে যাচ্ছে, সেই লুটটা প্রথম আটকাতে হবে। তারপরে সে গ্রেটার ইভিল আসুক, তারা আসুক, যেই আসুক না কেন, তারপরে সেই লড়াইয়ের জায়গায় যাবে। মানে আমার এটা মনে হয়। আর একটা জিনিস দেখুন, যে তৃণমূলের যে সমস্যা, যেটাতে হয়তো আজকে প্রতিকূল যখন বেরিয়েছে, বলেছে আমাদেরকে কি গব্বর টব্বর ইত্যাদি বলেছে, এই যে রেজিমেন্টেড পার্টিতে থাকতে গেলে তার কিছু ডিসিপ্লিন থাকে। রেজিমেন্টেড পার্টি, সেটা বিজেপির মধ্যেও থাকবে, সেটা সিপিএমের মধ্যেও থাকবে। রেজিমেন্টেড পার্টি যা শৃঙ্খলাগুলো হয়, সেই শৃঙ্খলার প্রথম কথা হচ্ছে যে আমার যদি কিছু বক্তব্য থাকে, আমার যদি কোনো প্রতিবাদ থাকে, সেটা আমাকে তো সেই দলের মধ্যে বলতে হবে। জায়গা আছে বলবার, সেখানে বলতে হবে। সেখানে যদি শোনে, আমার নেতৃত্ব শুনবে, না হলে শুনবে না। মানে আমাকে সেটা মেনে নিতে হবে। মানে ধরুন আমার এখানে 20 জন লোক আছে, 20 জন লোকের মধ্যে 2 জন লোকের অন্য বক্তব্য আছে, 18 জনের লোকের অন্য বক্তব্য আছে। মেজরিটি যেটা বলবে সেটা আমাকে মানতে হবে দলে থাকতে গেলে। সেখানে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা এর কোনো জায়গা নেই। মানে ব্যক্তির আগে তো দল। রেজিমেন্টেড পার্টি এটা শেখায় যে ওরম পোস্টার বয় হয় না কিছু, দলটা হচ্ছে পোস্টার, দলটা আসল, প্রতীকটা আসল। হ্যাঁ, মানে অন্য কোনো ব্যক্তি এখানে আসল নয়। মানে এই যে আজকে মানে এই যে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সে মমতা ব্যানার্জির ছবি হোক, অভিষেক ব্যানার্জির ছবি হোক, এই জায়গা থেকে তো বেরিয়ে আসতে হবে। মানে ব্যক্তি পূজা নয়। এই দলটা কি করলো, মানে আপনি কি এখনো অবধি দেখেছেন? মানে তৃণমূল বলেছে আমি এইগুলো প্রমিস করেছিলাম, এইগুলো করেছি, আমি এগুলো করতে পেরেছি, এগুলো করতে পারিনি। আমাদের আলোচনা কিন্তু কখনো এই জায়গাগুলোতে হয় না, তুল্যমূল্য বিচারে হয় না। আমরা কি করি, বিভিন্ন রকম বলছি আমি একে ভাতা দিয়েছি, আমি ভাতা দেওয়াকে খারাপ বলছি না, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আমি তো মানুষকে একটা জায়গায় আটকে দিচ্ছি। আমি খুব সহজে কিছু জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটা হলে তো আমার আর মধ্যে সেই জিনিসটা থাকবে না। আমি কেন কষ্ট করে কাজ করতে যাব? এই জিনিসগুলো দেখতে হবে। আর একদিক দেখতে হবে, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থাটা গেল কোথায়। মানে কী হারে লোন বেড়েছে, তার উপর আমি ভাতা দিচ্ছি, আমার কোনো রেভিনিউর সোর্স নেই, আমি খরচা করে যাচ্ছি, দিয়ে দিতে পারছি না, আমি মানুষকে চাকরি দিতে পারছি না। আমি এই যে বলতে খারাপ লাগছে আমার, এই যে ভোট কেনার জন্য যে পয়সা দিয়ে দেওয়া হচ্ছে, এটা কি আপনি সাপোর্ট করবেন? আমি সাপোর্ট করব? মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সাপোর্ট করবে? কিন্তু যদি আমরা তৃণমূলকে ভোট দিই, তাহলে তো আমরা বকলমে সেটাকেই সাপোর্ট করা হয়ে গেল।